হুমায়ূন আহমেদ স্যারের সাথে আমার একটা অদ্ভুত মিল আছে দর্শনের। হুমায়ূন আহমেদ স্যার হুবহু আমার ভবিষ্যৎটা আগে লিখে গেছেন। সো আমি যখন এই যে রিসেন্টলি বিয়ে করেছি, আমার কাছে মনে হচ্ছে আমার জীবনে রোশনি চলে আসছে। সো এই ঘটনাটা সে 2009 সালে লিখে ফেলেছে হুমায়ূন আহমেদ স্যার। সো এই যে কানেকশনটা, যে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমাদের দর্শনগুলো খুব কাছাকাছি গ্রাউন্ড লেভেল থেকে আসা। সো হুমায়ূন আহমেদ স্যারের সাথে আমার একটা অদ্ভুত মিল আছে দর্শনের। সো ওইটাই আমি অনুপ্রেরণা হিসেবে নিই, যেহেতু স্যার আমার থেকে আগে লিখেছেন সে, এবং আমি রিলেট করতে পারি তার সাথে। সো আমার কাজগুলোতে আমি হুমায়ূন আহমেদ স্যারকে জোর করে টেনে নিয়ে আসি, যে এই প্রজন্মকে দেখাতে চাই যে হুমায়ূন আহমেদ স্যার এমন একজন মানুষ যে আমাদের গল্প বলতো, আমাদের জীবনের গল্পগুলি বলতো। সো আমি বলেও দিচ্ছি কোন গল্পগুলোতে। 2022 সালে আমি লিলুয়া বানিয়েছি, এবং কিন্তু তার একটা বইয়েরও নাম, হ্যাঁ বইয়ের নাম। এবং আমাদের যে নায়কের বাবা, সে হচ্ছে হুমায়ূন আহমেদ স্যারের ফ্যান ছিলেন। সে তার ছেলের নাম রেখেছিল লিলুয়া, মেয়ের নাম রেখেছিল লিলুয়া, আর ছেলের নাম রেখেছিল পরশ। আগুনে পরশমণি থেকে পরশ। তার মানে হচ্ছে সে একজন হুমায়ূন প্রেমী ছিল। আমার দ্বিতীয় গল্প ছিল হচ্ছে ঘুমপড়ি। ঘুমপড়িতে আমি হুমায়ূন আহমেদ স্যারের অপেক্ষা বইটাকে ইন্ট্রোডিউস করিয়েছি। আর আমার এই যে এমনই দিনে তারা বলা যেতে রূপা ছোট গল্পটাকে আমি ইন্ট্রোডিউস করিয়েছি। দেখা গেল কি রূপার নামে অনেক নাটক আমাদের হয়েছে, কিন্তু কোথাও হুমায়ূন আহমেদ স্যারের নাম লেখা হয় নাই। সো আমি চেয়েছি যে একদম বলে কই আমি হুমায়ূন আহমেদ স্যারকে হোমেজ দিয়েছি। আপনি যখন বলবেন যে হুমায়ূন আহমেদ স্যারের গল্পটা এরকম একটা গল্প আছে, নাটকের মধ্যে যখন বলে দিচ্ছেন, তখন এটা হয়ে যায় হোমেজ, এটা অনুপ্রেরণা থাকে না। আর তখন হচ্ছে মানে আমি যেহেতু সে কিংবদন্তি, আমি চাচ্ছি তাকে হোমেজ হিসাবে মানুষের সাথে পরিচয় করাই দিতে।